নমস্কার, শুরু করছি খবরের ময়নাতদন্ত। চ্যানেল বাংলার পক্ষ থেকে আপনাদের স্বাগত জানিয়ে আজকে আমাদের যে খবরের ময়নাতদন্তের বিষয় সেটি হলো সায়ন লাহিড়ীর মুক্তি। এই সায়ন লাহিড়ীর মুক্তি কিন্তু আজকে একটা উল্লেখযোগ্য ঘটনা। সেই সম্পর্কে আমরা জেনে নিতে চাইব সুমন বসু রায়ের কাছে। আমাদের আলোচক এবং বিশ্লেষক সুমন বসু রায় আমাদের স্টুডিওতে আছেন, তার কাছ থেকে আমরা জেনে নিতে চাইব আজকে এই সায়ন লাহিড়ীর মুক্তি এই প্রসঙ্গে। দেখেন, সায়ন লাহিড়ীর মুক্তি যেমন আজকে গুরুত্বপূর্ণ বিষয়, সেই সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গে আজকে মুখ্য সচিব তার কিন্তু পরিবর্তন হলো। আমরা জানি যে ভগবতী প্রসাদ গোপালিকা তার মেয়াদ কিন্তু আজকে শেষ হলো। তার মেয়াদ 3 মাস আগে শেষ হয়ে গিয়েছিল, যেহেতু সে সময় ভোটের একটা আবহ ছিল। ফলে রাজ্য সরকারের আবেদন মেনে কেন্দ্রীয় সরকার যে তার যে অবসর সেটাকে কিন্তু পিছিয়ে দিয়েছিল বা তার মেয়াদ বৃদ্ধি করেছিল। এবারেও কিন্তু রাজ্যের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারকে আবেদন করা হয়েছিল যাতে তার মেয়াদ বৃদ্ধি করা হয়, কিন্তু কেন্দ্র সেই আবেদন শিলমোহর দেয়নি। ফলে আজকে নতুন একজন মুখ্য সচিব কিন্তু নিয়োগ করা দরকার ছিল এবং সেই জায়গায় মনীষ পন্ত কিন্তু আজকে নতুন মুখ্য সচিব হলেন। তিনি আগামীকাল সম্ভবত তিনি কিন্তু তার যে কার্যকাল দায়িত্বভার তিনি কিন্তু গ্রহণ করবেন। শুধু এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, তবে আরজিকর কাণ্ড নিয়ে যেখানে একটা রাজ্য এবং দেশ তোলপাড়, সেই জায়গাতে কিন্তু নতুন নতুন যেমন তথ্য আসছে এবং সেই সঙ্গে সেই যে শাস্তি, অর্থাৎ যারা দোষী তাদেরকে চিহ্নিত করে শাস্তি বিধানের জন্য বিভিন্ন দল মত নির্বিশেষে সবাই কিন্তু পথে নেমেছিল। ছাত্র সমাজও কিন্তু পথে নেমেছিল এবং তাদের মুখ ছিল কিন্তু যে কয়জন, তার মধ্যে একজন সায়ন, এবং সেই সায়নকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। বিভিন্ন অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছিল এবং আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে মহামান্য আদালত রাজ্যের যে দাবি বা পুলিশের যে দাবি সেটা কিন্তু মান্যতা দেয়নি। তারা সায়নের মুক্তি দিতে বলেছিল আজকে এবং মুক্তি দেওয়া হয়েছে। সেই সঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে আপাতত যেটা জানা যাচ্ছে, তারা কিন্তু এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে। সম্ভবত সোমবার কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়া হবে এবং সুপ্রিম কোর্টে এর বিরোধিতা করা হবে। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে এটাও একটা গুরুত্বপূর্ণ অংশ এবং সায়ন কিন্তু ইতিমধ্যে আদালতের নির্দেশে রাজ্য সরকারের যে পুলিশ হেফাজত ছিল সেখান থেকে কিন্তু তিনি বেরিয়েছেন এবং তাকে মুক্তি দেওয়া হয়েছে এবং তিনি বের হয়ে কিন্তু বলেছেন যে আমাদের যে দাবি ছিল সেই দাবিতে আমরা কিন্তু আন্দোলন করব। এবং এর মাঝখানে কিন্তু যেটা শোনা যাচ্ছে যে এর পরেও কিন্তু লালবাজার অভিযান কিন্তু একটা পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তারা লালবাজার অভিযান করবেন এবং দ্রুত শাস্তির কিন্তু বিধান চাইবেন। এবং সেই সঙ্গে সেদিনের যে ঘটনা 27 তারিখে, অর্থাৎ যখন নবান্ন অভিযান ছিল, সেখানে ছাত্র সম্প্রদায়ের উপরে যে ধরনের ঘটনা পুলিশের পক্ষ থেকে করা হয়েছে তার বিরোধিতাতেই তারা কিন্তু এই উদ্যোগ নিচ্ছে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। তবে আমাদের মূল বিষয় যেটা রয়েছে যে আরজিকর কাণ্ডের আমরা যদি দেখি 9 তারিখের ঘটনা এবং 9 তারিখের পরে 10 তারিখে মীনাক্ষী মুখার্জি যখন সেখানে একেবারে মানে একদম দাঁতে দাঁত কামড়ে যখন গাড়ির সামনে, পুলিশের গাড়ির সামনে কিন্তু তিনি দাঁড়িয়ে পড়লেন এবং তারপরে কিন্তু সারা দেশ জানতে পারলো এই ঘটনা এবং তারপরে আন্দোলন তীব্র হতে হতে আমরা জানি 14 তারিখে কিন্তু একটা বড় সড়ো আন্দোলন হয়েছিল এবং সেই আন্দোলনের পাশাপাশি সেদিন রাতেই 14 তারিখ রাতেই কিন্তু একটা অপ্রীতিকর ঘটনা কিন্তু আরজিকরে ঘটে এবং বলা হচ্ছে বা মনে করা হচ্ছে যে সমস্ত তথ্য প্রমাণ কিন্তু লোপাট করে দেওয়া হয়েছে। তার মাঝখানে সিবিআইকে কাজ করতে হচ্ছে, ফলে সিবিআইকে অনেক কষ্ট করে কিন্তু তথ্য প্রমাণ সংগ্রহ করতে হচ্ছে। এর মাঝখানে কিন্তু একটা চাঞ্চল্যকর তথ্য নাকি সিবিআইয়ের কাছে এসেছে, এমনটাই দাবি করা হচ্ছে অনেক মহল থেকে। কী তথ্য এসেছে তা কিন্তু জানা যায়নি, তবে একটা গুরুতর তথ্য এবং সেটার সঙ্গে নাকি আন্তর্জাতিক যোগ রয়েছে। ফলে একটা বড় কিন্তু চক্র সেখানে কাজ করতো, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। অর্থাৎ এটা কোনো একটা বিক্ষিপ্ত ঘটনা নয়, এর পেছনে একটা বড় ষড়যন্ত্র রয়েছে এবং সেই ষড়যন্ত্রকে কেউ বা কারা ধামাচাপা দিতে চেষ্টা করছে, এমনটাও কিন্তু অভিযোগ উঠছে। কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা তো ভবিষ্যৎ বলবে। তবে এই মুহূর্তে কিন্তু এই ঘটনা
খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা এবং একটার পর একটা নাটকীয় কিন্তু তথ্য আসছে। ফোন রেকর্ড থেকে শুরু করে আমরা যদি দেখি বিশেষ ব্যক্তি সেখানে উপস্থিতি থেকে শুরু করে অনেক ধরনের ঘটনা ঘটছে। তার মাঝখানে ছাত্রদের আন্দোলন এবং ছাত্রদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে কয়েকজন ছাত্রকে গ্রেপ্তার এবং তাদেরকে আদালতের নির্দেশে মুক্তি দেওয়া, এই ঘটনাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মনে হয় কিছু দিন আরও কিন্তু অপেক্ষা আমাদের করতে হবে। সিবিআই যত দ্রুত তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারবে, যত দ্রুত মাথাদের গ্রেপ্তার করতে পারবে যারা এই ঘটনায় যুক্ত, বা যুক্ত যদি না থাকে তাদের কিন্তু এই তদন্ত প্রক্রিয়া শেষ একদম পর্যায়ে এসে জানাতে হবে যে না এখানে এই ব্যক্তি শুধু যুক্ত ছিল বা এইভাবে এই ঘটনা ঘটেছে। সুতরাং তার অপেক্ষা কিন্তু রয়েছে। তার মধ্যেও যদি যে তথ্যগুলি ইতিমধ্যে কিন্তু আসতে শুরু করেছে যে আন্তর্জাতিক চক্র বাংলাদেশের কিন্তু নাম চলে আসছে এবং বলা হচ্ছে অনেক ধরনের কিন্তু সেখানে ব্যবসা, মানে টাকা পয়সা লেনদেন সেহেতু ব্যবসা বলছি আমি, সেখানে ব্যবসা কিন্তু হতো এমন কিন্তু অনেকে অভিযোগ করছে। কি ব্যবসা হতো, কিভাবে ব্যবসাগুলি হতো, সমস্ত কিছু কিন্তু তদন্তের, এবং সেই তদন্তে যদি প্রয়োজন পড়ে, যেমন অর্থের ব্যাপার রয়েছে, আদালতের নির্দেশে সিবিআইকে দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু স্বাভাবিকভাবে ইডি চলে আসবে। যদি অন্য দেশের ব্যাপার থাকে তাহলে কিন্তু এখানে আমরা যদি দেখি আরও অনেক কিন্তু সংস্থা, কেন্দ্রীয় সংস্থা কিন্তু এখানে জড়িয়ে যাবে বা তারা কিন্তু তদন্ত করতে বাধ্য হবেন। ফলে বড় একটা কিন্তু বিষয় কিন্তু উঠে আসতে পারে এবং তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রকেও কিন্তু বড় একটা সিদ্ধান্ত নিতে হতে পারে এবং সিবিআইকেও অনেক বড় মাথাকে কিন্তু গ্রেপ্তারের একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। এবং এইগুলো শুধুমাত্র কিন্তু আলোচনার মধ্যেই রয়েছে, সরকারিভাবে এখনও কিন্তু তেমন কিছু জানা যাচ্ছে না। তবে এইটুকুন জানা যাচ্ছে যে সন্দীপ ঘোষ যিনি কিন্তু সেই যে দিন, ঘটনার দিন, তার কি ভূমিকা ছিল সেটা কিন্তু বারবার করে জেরা করা হচ্ছে। সম্ভবত 2বার তার কিন্তু টেস্টও হয়ে গিয়েছে। আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো আরও অনেক নাম কিন্তু নতুনভাবে সংযোজিত হয়েছে এবং তাদেরকেও জেরা কিন্তু করা শুরু হচ্ছে এবং অভিযানও কিন্তু করা হয়েছে ইতিমধ্যে। আমরা আশা করব আগামী 2-3 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলার জন্য এবং সিবিআই অনেক কিন্তু গুছিয়ে নিয়েছে বলে শোনা যাচ্ছে এবং এমন তথ্য তাদের কাছে এসেছে এবং সেই তথ্যগুলি যদি এখন বেরিয়ে পড়ে বা তারা এর পরিপ্রেক্ষিতে যদি কোনো বড় সিদ্ধান্ত নিতে যায় তাহলে কিন্তু একটা বড় ঘটনাও ঘটে যেতে পারে, এমনটাও কিন্তু অনেকে মনে করছে। সুতরাং সিবিআই অনেক মেপে, অনেক বুঝে শুনে কিন্তু কাজ করছে এবং সেই জায়গাতে তাদের বড় সিদ্ধান্ত নিতে গেলে আরও কিছু কিন্তু তাদের আমরা যদি দেখি তাহলে কিন্তু পদক্ষেপ সরকারের পক্ষ থেকেও নিতে হতে পারে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। ফলে অনেক দিক কিন্তু উন্মোচিত হচ্ছে এবং একই সঙ্গে কিন্তু একটা অভিযোগ রাজ্য সরকারের উপরে উঠছে, রাজ্য পুলিশের বিরুদ্ধে উঠছে। তারা অতি সক্রিয় হয়ে যারাই প্রতিবাদ করছে তাদেরকে দমানোর চেষ্টা করছে। সায়নও কিন্তু তেমনই অভিযোগ করছেন এবং সায়নকে কিন্তু আদালতের নির্দেশে ছেড়ে দিতে হলো রাজ্য বা পুলিশের যে পদক্ষেপ ছিল তার পরিপ্রেক্ষিতে আদালত কিন্তু বারবারই দেখা গেছে এই ধরনের ক্ষেত্রে। আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো একাধিক নাম কিন্তু এরকম রয়েছে যাদেরকে বিভিন্নভাবে কিন্তু আমরা যদি দেখি যে পুলিশ গ্রেপ্তার করেছিল, পরে আদালত কিন্তু তাদেরকে ছেড়ে দিয়েছে। আবার এই ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে যেটা হচ্ছে পুলিশের সম্পর্কে, যে পুলিশ কিন্তু অত্যন্ত দক্ষ, পশ্চিমবঙ্গের পুলিশ, কলকাতার পুলিশ, তাদেরও কিন্তু গায়ে কিন্তু কাদা লাগছে সাদা। ফলে যেটা হচ্ছে পুলিশের জন্য কিন্তু এটা ভালো হচ্ছে না এবং আপনি যদি লক্ষ্য করেন দেখতে পাবেন ইদানিং পুলিশকে কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট করতে হচ্ছে। ব্যক্তিগতভাবে পুলিশ কর্মীরা পোস্ট করছেন যে তারা কি ধরনের সমাজসেবামূলক কাজের মধ্যে থাকেন। অনেকেই কিন্তু অনেক কবিতা ছড়ার মাধ্যমে বোঝাতে চেষ্টা করছেন যে তারাও বা তাদের ঘরেও কিন্তু মেয়ে রয়েছেন। সুতরাং তাদের এই যে মানে আমরা যদি দেখি তাদের এই যে তাদেরকে মানে সোশ্যাল মিডিয়ায় এসে জানাতে হচ্ছে, এটার কিন্তু দরকার পড়ে না, এটা কিন্তু দরকার পড়ে না। কেন পুলিশকে সবাই কিন্তু সম্মান করে এবং পুলিশকে কিন্তু মানুষ ভরসা করে। পুলিশের ভরসায় তো রাজ্য চলছে, মানুষ শান্তিতে রাত্রিবেলা ঘুমাতে পারছে। ফলে পুলিশ তো মানুষের আশা ভরসার জায়গা। কিন্তু কিছু তাদের ভুল হোক বা তাদের উপর আলার নির্দেশে হোক, তাদের যে কাজগুলি করতে হচ্ছে তাতে কিন্তু তাদের আদালতেও তাদের কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যেও কিন্তু বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, যেটা
কখনোই কাম্য নয়। পুলিশ কিন্তু আমাদের একদম, আমরা যদি বলি যে আমাদের রক্ষাকর্তা, পুলিশ আমাদের আশা ভরসা। সুতরাং পুলিশের প্রতি কোনো মানুষের কোনো কিন্তু বিভেদ বা কোনো ধরনের বিদ্বেষ এগুলো কিন্তু থাকা উচিত নয়। হ্যাঁ, ব্যক্তিগতভাবে কেউ যদি কোনো পুলিশ কর্মী যদি কোনো ভুল করে থাকে তাহলে কিন্তু তার যে শাস্তি প্রাপ্য সেই প্রাপ্য শাস্তিটাও তার কিন্তু দিতে হবে আদালতকে বা সরকারকে। সুতরাং তাহলে কিন্তু এই ধরনের বিতর্কগুলি উঠবে না। আর একটা জিনিস কিন্তু আমার এই খবরের ময়না তদন্ত করতে গিয়ে মাথায় ঢুকছে না, যেখানে মনে করেন এই ধরনের একটা অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটলো, সেখানে বারবার এই ধরনের বক্তব্য আসছেই বা কেন? 2 নম্বর, কাউকে আড়াল করার প্রশ্নই বা উঠছে কেন? এই জায়গাটায় কিন্তু একটা সন্দেহ আমার রয়েছে যে তাহলে কি এমন কোনো নাম রয়েছে যা যুক্ত রয়েছে এই ধরনের যে ঘটনাগুলি শোনা যাচ্ছে বা বলা হচ্ছে তার সঙ্গে যুক্ত রয়েছে, এবং সেটাকেই ধামাচাপা দেওয়ার জন্য 14 তারিখের এই ধরনের একটা ঘটনা মাঝরাতে ঘটানো হলো এবং সমস্ত তথ্য প্রমাণ সমস্ত কিন্তু লোপাট করে দেওয়ার অভিযোগ যেটা পাওয়া যাচ্ছে বা বলা হচ্ছে সেটাকে সিলমোহর দেওয়া হচ্ছে। সুতরাং এটা কিন্তু একটা খুবই গুরুতর বিষয় এবং সিবিআইকে কিন্তু কঠোর থেকে কঠোর শাস্তি কিন্তু দিতে হবে যদি কেউ দোষী থাকেন, এবং যারা দোষী তাদেরকে এবং দ্রুত সেটা কিন্তু বার করতে হবে, যাতে সবাই বুঝতে পারেন যে এই ঘটনা যেটা ঘটানো হয়েছে এটা কিন্তু অত্যন্ত বাজে একটা ঘটনা ঘটানো হয়েছে এবং বাংলার বুকে আমরা চাইবো এই ধরনের ঘটনা আর যেন না ঘটে। শুধু আরজি কর নয়, অন্য হাসপাতালগুলিতেও কিন্তু নজরদারির ব্যবস্থা আমরা আঁটোসাঁটো করতে হবে, যাতে কোনো ডাক্তারবাবু, কোনো নার্স, এমনকি কোনো রুগীও যেন কোনো ধরনের সমস্যায় না পড়েন। কেন এই জায়গাগুলিতে মানুষের শেষ ভরসার জায়গা, ডাক্তারবাবুরা শেষ ভরসার জায়গা। সুতরাং সেই ডাক্তারবাবুরা কোনোভাবেই যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন, বিপদে না পড়েন, কেন তাদেরকে 24 ঘন্টা কাজ করতে হয়, রাতেও তাদেরকে কাজ করতে হয়। সুতরাং এই যে সুরক্ষা, তাদের সুরক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই সুরক্ষা বলয় রাখা এবং সেটা কিন্তু রাজ্য সরকারের দায়িত্ব, পুলিশের দায়িত্ব এবং আমরা মনে করি সমাজেরও দায়িত্ব। নিশ্চয়ই আপনারা শুনলেন এবং আজকে সুমনবাবুর বিশ্লেষণ শুনলেন। আর সেই সঙ্গে আমরা এখন শেষ করছি খবরের ময়নাতদন্ত, এবং আমাদের সঙ্গে সবসময় থাকবেন। আমরা আবার আসবো আগামীকাল একই সময়ে এবং এই স্টুডিওতেই। নমস্কার।